আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের গণতন্ত্র হত্যার সুযোগ পাবে ফ্যাসিবাদীরা। মন্তব্য তারেক রহমানের। অন্তর্ভুক্তিমূলক ভোটে জায়গা নেই মুজিববাদীদের, বললেন নাহিদ ইসলাম। সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। পুলিশের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 5টি সিদ্ধান্ত গ্রহণ। তৃণমূলে কর্মরতদের কল্যাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ। জুনে 8% ঘরে নামবে মূল্যস্ফীতি, প্রাক বাজেট আলোচনায় জানালেন উপদেষ্টা। অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করব। খিলক্ষেতে নারী নির্যাতনের ঘটনায় মামলার পর গ্রেপ্তার 2। যশোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক কিশোরকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মারধর। অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস। 17 বছরের কারাদণ্ডের ওই সাজা অবৈধ ছিল, পর্যবেক্ষণ হাইকোর্টের। জাতীয় দলের সাথে প্রথমবারের মতো অনুশীলন করলেন হামজা চৌধুরী। দেশের ফুটবলে ফিরবে স্বর্ণযুগ, বিশ্বাস বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। যে আমাদের টিম, বিশেষ করে আমাদের প্লেয়াররা, সবার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, সবাই কিন্তু ভেরি কনফিডেন্ট। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতায় ঈদ কেনাকাটায় ভাটা, ক্ষতি কাটাতে না পেরে বন্ধ অনেক প্রতিষ্ঠান, বিকল্প আয়ের খোঁজে ব্যবসায়ীরা। যখন বাংলাদেশি আসতো, এখন আসছে না, পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে, পুরো ব্যাপার ঠাপ আছে, পুরো রোড দেখে লো পুরো ফাঁকা আছে, পুরো হোটেল ফাঁকা আছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে পরাজিত অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচিত করবে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, এতে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে দেশ। তিনি বলেন, দেশে অসাম্প্রদায়িক গণতন্ত্রের চরিত্র সমুন্নত রাখতে ধর্মীয় উগ্রবাদীদের প্রতিহত ফ্যাসিবাদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বিএনপির আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নেন জামায়াত, গণতন্ত্র মঞ্চ, নাগরিক পার্টি সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। অংশ নেন বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল, নাগরিক পার্টিও ছিল, সিপিবি সহ বাম ঘরানার কয়েকটি দল। তবে দেখা যায়নি আওয়ামী লীগ ঘনিষ্ঠ কোনো দলকে। সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোর নেতারা গুরুত্ব দেন জাতীয় ঐক্য সমুন্নত রাখতে। বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য মুজিববাদের প্রয়োজন নেই। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ মুজিববাদ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যেই সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। দেশটা আমাদের, ভারতের দালালি করে কোনো লাভ হবে না। আমরা বহুদিন দালালি করেছি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আর বিএনপি মহাসচিব বলেন, জাতির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সংস্কার করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষের জাতির ইতিহাস, তার কৃষ্টি, তার ঐতিহ্য, তার ৭১ মুক্তিযুদ্ধ, সব কিছুগুলোকে নিয়েই যেন আমরা আমাদের সামনের দিকে এগোতে পারি। যেগুলো আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের গণতন্ত্রের সংকটে পড়বে দেশ। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা
এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। বিএনপির শীর্ষ নেতা বলেন, নারীদের নিরাপত্তাহীনতায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পুলিশদের বিভিন্ন সমস্যা সমাধানে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সাথে এক আলোচনা সভায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে অপেক্ষাকৃত কম দক্ষ পুলিশদের কর্মদক্ষতা বাড়াতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আলোচনায় ডক্টর ইউনূস তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশদের জন্য কিছু বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এতে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। তাদের জন্য নতুন ৩৬৪টি পিকআপ ও ১৪০টি হবে। পরবর্তী সরকার তা ছুড়ে দিতে পারবে না। প্রস্তাবের সম্পাদকরা বলেন, প্রতি বছরই বড় হচ্ছে বাজেট, তবে দুর্নীতির কারণে মিলছে না সুফল। দীর্ঘ সময় ধরে ২ অঙ্কের ঘরে মূল্যস্ফীতির হার, আয়ের সিংহভাগ অর্থ খেয়ে ফেলছে মূল্যস্ফীতি। দুপুরে সচিবালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা গুরুত্ব পায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বিস্তার, ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি প্রসঙ্গ। বলা হয়, প্রতি বছর বড় হচ্ছে বাজেট, বরাদ্দ বাড়ছে, কিন্তু বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা জরুরি। পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, আপনার হাতে সেই সুযোগ এসেছে। আপনি হয়তো যেখানে সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে, মানে আদতে আমাদের বাজেটের বড় অংশ ক্ষয় হয়ে যায় দুর্নীতি জড়িত বা সিস্টেম লস। এই আমাদের যে সিস্টেম লস, সেই সিস্টেম লসটাকে কিভাবে কমানো যায় সেইটা হওয়া উচিত অগ্রাধিকার। ধ্বংসস্তূপ থেকে আপনি ফিনিক্স পাখির মতো দেশকে জাগাতে হবে। তো যাই হোক, এই জন্য আপনাদের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি সফল হন, আপনার সহকর্মীরা সফল হন, এই কামনা করি। কর্মসংস্থান বৃদ্ধির দাবি তুলে বলা হয়, বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিতে হবে। প্রস্তাব করা হয় মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর। বাজেট বক্তৃতা এবং উপস্থাপনে ভিন্নতা আনতেও দেওয়া হয় পরামর্শ। সরকারের মাথাবাড়ি প্রশাসনের দরকার নেই। সরকারের কাজ হবে বেসরকারি কাজ যাতে সম্প্রসারিত হয় এবং বেসরকারি কর্মসংস্থান, মূল কর্মসংস্থান সৃষ্টি করবে। অর্থনীতির মূল নিয়ম কি হবে বেসরকারি কাজ। অনেক টাকা খরচ করে এই অনুষ্ঠান তৈরি করতে হয়, প্রচার করতে হয়। আমাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে আমাদের বিজ্ঞাপন। তাহলে আমরা কি করতে পারি? আমি জানি না ওইখান থেকে সরকার কোনো অর্থ পায় কিনা বা কীভাবে কী পরিমাণ অর্থ পায়। যেমন বাংলাদেশে বলা হয়েছে প্রায় ১ থেকে ১,৫০০ কেবল অপারেটর আছে। তাদের কাছ থেকে আপনারা কোনো ভ্যাট বা কোনো অর্থ পান কিনা জানি না, আমরা পাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেবার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। জানান, গতানুগতিক বাজেট এবার হবে না, দৃষ্টান্ত রেখে যেতে চায় সরকার। মূল্যস্ফীতি কমাতো, সাথে তেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান, তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, সেটা প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে। উপদেষ্টা জানান, আগামী বাজেটে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ভাতার পরিমাণ বাড়বে। নিজেদের স্বার্থেই দরকার এলডিসি উত্তরণ। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না, বাড়বে। ব্যাংক খাত এবং এনবিআরে সংস্কার উদ্যোগ শুরু করেছে সরকার। দীর্ঘমেয়াদে মিলবে সুফল। সামাজিক বৈষম্য দিন দিন বাড়ছে, তাই না? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে, সুস্থ আছে শিশুটি। এদিকে অভিযুক্ত গণপিটুনির শিকার কিশোরের অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। মঙ্গলবার রাতে গণপিটুনির শিকার 15 বছর বয়সী কিশোর রবিউল। তার বিরুদ্ধে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকা ঘেরাও করে এলাকাবাসী। রবিউলকে মারধরের পাশাপাশি ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। পরে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসক জানান, মেয়েটির শারীরিক অবস্থা ভালো।
মেয়ে ভালো আছে, মেয়ের সমস্যা নেই। ছোট বাচ্চাটা, ছেলেটা তো ছোট, বেশি বড় না, 15 বছর বয়স। এদিকে গুরুতর আহত কিশোরের দাবি, সন্দেহের বশেই গণপিটুনি হয়েছে তাকে। চিকিৎসক জানান, শঙ্কামুক্ত না হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার করতে পারব। শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। আমি পালাই যেতাম, আমি তো অন্যায় করছি না, এর লেগে আমি সাবাস কইরা আমি আমার বাসার থাকছি, এর লেগে আমি সাবাস কইরা আমি আমার বাসার থাকছি, কোনো অন্যায় করছি না। এটা যদি আপনি ভুল বুঝেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, যদি আপনি ভুল বুঝেন বুঝতে চান, আল্লাহ তো দেখতেছে উফেতে। রবিউলের স্বজনদের অভিযোগ, মেয়েটির পরিবারের সাথে পূর্বশত্রুতার জের ধরে রবিউলকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা ছোট থেকে বড় করছি, মা বাহে মা খালি জন্ম দিয়েছে, মরে গেছে 3টা বুঝতে। আমার বাবা অন্যায় করতো না গো, আমার ইমন বাবা না গো। এদিকে ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে শিশুটির বাবা। থানার ওসি জানান, সব বিষয় আমলে নিয়ে তদন্ত চলছে। মামলা তো দুটা, ভিক্টিমের বাবা ধর্ষণ মামলা করছে একজনের বিরুদ্ধে। হ্যাঁ, আমরা ওই পুলিশ আসল কেস, যেটা ভিক্টিমের বাবার মামলায় ওই ধর্ষক দেখানো হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় করা আরও একটি মামলায় দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার নবাবগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি ভাঙচুরের পর বিচার দাবিতে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনতা। সকালে উপজেলার দৌলতপুরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়, পরে বাগমারায় কোর্ট বিল্ডিং এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কাঁকরবাদ গোল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অভিযুক্ত নাজিম খানের বিচার দাবি করেন তারা। পুলিশ বলছে, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল দৌলতপুর এলাকায় শিশুটিকে নিপীড়নের অভিযোগ ওঠে, পরে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনা জানাজানি হলে প্রতিবেশী সহ আশেপাশের লোকজন র্যাপিস্ট নাজিমউদ্দিনকে আটক করে এবং উত্তম মধ্যম দেয়। পুলিশকে সংবাদ দিলে পুলিশ হেফাজতে নেয়। যশোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক কিশোরকে কয়েক দফা কোতোয়ালি থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ জনতা। পুলিশ জানায়, হেফাজতে থাকা অবস্থাতেই অভিযুক্তকে মারধর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হামলার শিকার হয় এক কনস্টেবল। জানা যায়, প্রতিবেশী 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এই কিশোরের বাড়ি ঘেরাও করে স্থানীয়রা। এ সময় অভিযুক্তের পরিবারের সাথে তাদের কয়েক দফা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করলে তাকে থানা থেকে ছিনিয়ে নিতে কয়েক দফা চেষ্টা করে বিক্ষুব্ধরা। একটা শিশু বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছে, তখন আমি ঘটনাস্থলে আমার পুলিশ পাঠাই। পরবর্তীতে তাদেরকে নিয়ে আসে, ভুক্তভোগীদেরকে নিয়ে আসে এবং সাথে ছাত্রদের সহযোগিতায় অভিযুক্তকেও নিয়ে আসা হয়। ভুক্তভোগীরা একটা এজাহার দাখিল করেছে। নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগে মানববন্ধন করেছে সাধারণ জনগণ। সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামবাসী এই কর্মসূচি পালন করেন। 16 মার্চ রাতে রহিমাবাদে এক নারীকে ধর্ষণ করে রাকিব মিয়া। এ সময় ভিডিও ধারণ করে রাকিবের সহযোগীরা। পরে ভুক্তভোগী ও তার স্বামীকে হত্যার হুমকিও দেয় তারা। এতে 17 মার্চ রায়পুরা থানায় মামলা করেন ভুক্তভোগীর ছেলে। এই ঘটনার প্রেক্ষিতেই ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 24 ঘন্টার মধ্যে ধর্ষক ও তার সহযোগীদের আইনের আওতায় আনার আলটিমেটাম দেন মানববন্ধনকারীরা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সকালে এই তথ্য নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। ঈদের পর এ বিষয়ে শুনানি হতে পারে। এদিকে অস্ত্র উদ্ধার মামলায় বিচারিক আদালতের দেয়া 17 বছরের সাজা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। হাইকোর্টের পর্যবেক্ষণ, অবৈধ ছিল এই সাজা।
2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ নিহত হন 24 জন। তবে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মামলা হলে কয়েক দফা তদন্ত শেষে 2018 সালে তারেক রহমান সহ 49 জন আসামির বিভিন্ন মেয়াদের সাজা দেন বিচারিক আদালত। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 1 ডিসেম্বর আলোচিত এই মামলায় 49 জন আসামির সবাইকে খালাস দেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে সম্প্রতি আপিল করে রাষ্ট্রপক্ষ। বুধবার মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় থাকলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি। রাষ্ট্রপক্ষের আপিলকে ইতিবাচক হিসেবে দেখছেন আসামি পক্ষের আইনজীবীরা। প্রত্যাশা আপিল বিভাগেও খালাস পাবেন তারা। তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালত এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর। এদিকে বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। এ মামলায় নিম্ন আদালতের দেয়া 17 বছরের সাজা অবৈধ ছিল পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। যেদিন তাকে গ্রেফতার করা হয় তারও 6 দিন পরে মামলা করা হয়েছে। অস্ত্র নেওয়া হয়েছে 6 দিন আগে, আর মামলা দায়ের করা হয়েছে তিনি যখন রিমান্ডে তখন ঘটনার 6 দিন পরে। এবং এই জন্যই আজকে মাননীয় আদালত বলেছেন যে এই মামলাটি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই ছিল অবৈধ। আইনজীবীরা জানান এর মাধ্যমে বিগত তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ আমলে করা সব মামলা থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তারা। এ সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। জানান সফরটি দুদেশের সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও ডক্টর ইউনূসকে অবহিত করা হয়। পাশাপাশি সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ ও অগ্রগতির বিষয়ে অবহিত করেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে সেনাবাহিনী। আইনজীবীদের রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট না হয়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, মানব জীবনের অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে বিচার ব্যবস্থা। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার নির্বাসনে সুবিচার নিশ্চিত হলে দেশ ও দেশের নাগরিকরা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারত বলেও জানান তিনি। কুরআনের আইনের ভিত্তিতে মানবিক সমাজ গঠনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। কুরআনের আইন বাস্তবায়ন হলেই সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান তিনি। ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে এর কোনো নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান। এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না। সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। সংস্কারের আগ পর্যন্ত বর্তমান প্রশাসন স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারে সেই বিষয়ে আশ্বস্ত হওয়ার সুযোগ নেই, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিকেলে কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত এক গণ ইফতার মাহফিলে অংশ নেন তিনি। এ সময় হাসনাত বলেন, বর্তমানে অনেকেই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। যারাই এরকম করতে চায় তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। হাসনাত আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়েই বর্তমান প্রশাসন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা যাচাই করা যাবে। তাই আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত, এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে,
আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না। সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটি পরীক্ষা হয়ে যাক। ময়মনসিংহে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। বিকেলে নান্দাইল পৌর এলাকায় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ মাঠ এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। পুলিশ জানায় বিকেলে ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এদিকে একই স্থানে পাল্টা অনুষ্ঠানের কথা জানায় স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। এই নিয়ে দুপুরের পর থেকেই নতুন বাজার এলাকায় দুই পক্ষ অবস্থান নেয়। বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আহত হয় 10 জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। চিকিৎসা সহযোগিতা বাড়াতে আগামী মাসেই চীনের সাথে বেশ কিছু সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে 19 থেকে 21 এপ্রিল ঢাকা সফর করবে একটি ডেলিগেশন টিম। সে সময়ই সই হবে স্মারক, জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। সম্প্রতি রোগী ও স্বজন সহ 31 জনের একটি দলকে বিনামূল্যে কুনমিং প্রদেশে নিয়ে গেছে চীন। উদ্দেশ্য চিকিৎসা ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি, খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ করবে দুদেশের নীতি নির্ধারকরা চীন থেকে ফিরে। আহমেদ রেজার রিপোর্ট। পাবনার রিপন মিয়ার ছেলে ইয়ামিন 8 বছর বয়সী শিশুটির হৃদরোগের জটিলতা। রাজধানীর বেশ কিছু হাসপাতালে চিকিৎসা করালেও মেলেনি সমাধান। ফার্নিচারের দোকানে কাজ করা ইয়ামিনের বাবা যখন ঘোর অমানিসায়, তখন ত্রাতা হয়ে এলো বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। চিকিৎসার নতুন সমীকরণ খুঁজতে শিশু ইয়ামিনের দায়িত্ব নেয় দূতাবাস কর্তৃপক্ষ। নেওয়া হয় চীনের কুনমিংয়ে অবস্থিত হৃদরোগের জন্য বিশেষায়িত ফুওয়াই ইউনান হাসপাতালে। সেখানেই চলছে শিশুটির নিবিড় চিকিৎসা। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা তাদের সেবা যেভাবে দেখতেছি, আশা করি আমাদের বাচ্চা এখান থেকে আমরা সুস্থ নিয়ে যেতে পারবেন। ইয়ামিনের মতো কিশোরগঞ্জের সাজিদও হার্টের সমস্যা নিয়ে চীনা দূতাবাসের সহায়তায় এসেছে এই হাসপাতালে। ইকো করতেছে, ইসিজি। আমার বাচ্চা অসুস্থ, ওর নাম পার্থ দাস, ওর হার্টের সমস্যা। কুনমিং প্রদেশের সেরা হাসপাতালগুলোর মধ্যে ফুওয়াই ইউনান হাসপাতাল চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছে। এছাড়া দি ফার্স্ট পিপলস হাসপাতাল অব ইউনান প্রভিন্স, দি ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি সহ 4টি হাসপাতালে দেয়া হবে বাংলাদেশিদের বিশেষ স্বাস্থ্যসেবা। ফিলিপাইন থেকে আমি এখানে এসেছি। আমার বাচ্চার হৃদরোগের সমস্যা নিয়ে আমি চিন্তিত ছিলাম। এখানকার চিকিৎসকরা আমাকে আশ্বস্ত করেছেন আমার সন্তানের চিকিৎসা হবে। আমি এখন পর্যন্ত উন্নতি দেখছি, খরচও সহনীয়। এখানকার চিকিৎসকরাও সেবা সহায়তা প্রদানে নিবেদিত প্রাণ। রোগীদের সাথে আন্তরিকতা প্রদর্শনেও এগিয়ে তারা। এখানে ইয়ামিন ও সাজিদের মতো অনেক শিশুই জটিল রোগের চিকিৎসা নিতে আসে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের সমস্যাগুলো নিরূপণ করে ব্যবস্থা নিতে। কম খরচে সর্বোচ্চ সেবা প্রদানে আমাদের সুনাম রয়েছে। বাংলাদেশিরা এখানে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের সুচিকিৎসা নিশ্চিতে। আপনাদের দ্বিধাহীনভাবে আশ্বস্ত করতে চাই, চীনের যে কয়েকটা ভালো হাসপাতাল আছে তার মধ্যে এটি অন্যতম। এখানে আমরা যারা চিকিৎসা দেই তাদের প্রাণান্ত চেষ্টা থাকে রোগীর স্বস্তি নিশ্চিত করা। জটিল চিকিৎসা সহজ করার চেষ্টা থেকে পিছুপা হই না আমরা। শিশুদের হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা মেনে চলি। সম্প্রতি বাংলাদেশ থেকে 14 রোগী, তাদের স্বজন, চিকিৎসক, এজেন্সির সদস্য সহ 31 জন পৌঁছেছেন চীনে। যাতায়াত, চিকিৎসা, খরচ, ভাষা, খাদ্য নিয়ে অনেকেই ছিলেন শঙ্কায়, যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা ও ভাষা সহায়তায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে লাগানো হবে বলে জানান নীতি নির্ধারকরা। এপ্রিলের 19 থেকে 21 এদের গভর্নর যাবেন বাংলাদেশের ভিজিটে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে। সেই সময় উনি কিন্তু ডক্টরকে নিয়ে যাবেন, তারা ওখানে সেমিনার করবেন এবং তখন বাংলাদেশের হসপিটালদের সাথে কুনমিংয়ের হসপিটালের যোগাযোগ স্থাপিত হবে এবং আমরা আশা করছি কিছু বড় কিছু যোগাযোগ কিছু এমইউ হবে। খরচ কমানো গেলে বাংলাদেশিদের চিকিৎসার জন্য নতুন আরও একটি ক্ষেত্র তৈরি হবে, এমনটাও বলছেন কেউ কেউ। চীনের ইউনান প্রভিন্সের ফুয়াই ইউনান হাসপাতালটি বিশেষায়িতভাবে নানানভাবে তাৎপর্যপূর্ণ।
এবং সেখানেই বাংলাদেশিদের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে চীন সরকার। এবং বলা হচ্ছে যদি খরচ সহায়ক হয় বাংলাদেশিদের জন্য, তাহলে এই হাসপাতালটি হতে পারে বাংলাদেশিদের চিকিৎসার জন্য অন্যতম একটি স্থান। আহমেদ রেজা, যমুনা নিউজ, কুনমিং, ইউনান প্রভিন্স। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজায় আগ্রাসনে নিরীহ শিশু ও নারীদের ব্যাপক প্রাণহানি ঘটেছে। সংকটাপন্ন অঞ্চলে মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবহেলার বহিঃপ্রকাশ। অবিলম্বে সামরিক অভিযান বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দুর্নীতি ইস্যুতে এবার নিজের পক্ষে সাফাই গাইলেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ রাশিয়া পরমাণু চুক্তির জন্য তার মস্কো সফরকে স্বাভাবিক বলে আখ্যা দেন তিনি। অন্যদিকে আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেয়াকে দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝি বলে আখ্যা দেন তিনি। সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির বিভিন্ন অভিযোগ ওঠে, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানায়, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মিলে অতিরিক্ত খরচ দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এসব অভিযোগ অস্বীকার করে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠান টিউলিপ, যা প্রচার করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, পরমাণু চুক্তির সময় রাশিয়া সফরের বিষয়টি স্বীকার করেন তিনি। চিঠিতে বলা হয়, সরকার প্রধানের সাথে রাষ্ট্রীয় সফরে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো অস্বাভাবিক কিছু নয়। এর আগে জালিয়াতির মাধ্যমে বোন আজমিনা সিদ্দিকীকে গুলশানে একটি ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগও ওঠে টিউলিপের বিরুদ্ধে। শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে কমিশনের নিয়মিত ব্রিফিং এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, আব্দুস সোবহান গোলাপ সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি করেছে। ঈদের কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক, বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রেদওয়ান, ফিউচার পার্কে ক্রেতা সমাগম কেমন দেখছেন? এবারের ঈদে ক্রেতাদের কেনাকাটায় কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে? দেবাশিস, মূলত ইফতারের কিছুটা পর থেকে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই শপিং মল যমুনা ফিউচার পার্ক। মূলত এখানে যেহেতু একই ছাদের নিচে সবকিছুই পাওয়া যায়, জামা জুতো সবকিছুই। এই মুহূর্তে আমরা একটি জুতোর শোরুমে আছি এবং বিক্রেতারা যেটি বলছিলেন যে তাদের এবারের ঈদে কিন্তু প্রায় 1000-এরও বেশি জুতোর যে কালেকশন, সেই কালেকশন নিয়ে কিন্তু তারা এবার হাজির হয়েছেন। সেই সাথে তাদের এই শোরুমে আসলে বিভিন্ন দেশি বিদেশি সহ বিভিন্ন জুতা পাওয়া যাচ্ছে এবং বেশ কয়েকজন ক্রেতাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছিলেন যে আসলে যেহেতু যমুনা ফিউচার পার্কে একই ছাদের নিচে আসলে সব কিছুই পাওয়া যায়, তার জন্যই কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্যে এখানে শপিং করতে পারেন এবং দিনব্যাপী তারা এখানে শপিংয়ের জন্য বেশ ভালো একটু সময় কাটিয়ে থাকেন, এমনটাই কিন্তু তারা বলছিলেন। এবং যারা আসলে জামা কাপড়ের সাথে একটি স্বাচ্ছন্দ্যের যারা জুতা কিনতে চান, তারা কিন্তু মূলত এই যমুনা ফিউচার পার্কের এই জুতোর শোরুমগুলোতে ভিড় করছেন এবং বেশ স্বাচ্ছন্দ্যেই তারা কেনাকাটা করতে পারছেন বলে কিন্তু আমাদের জানিয়েছেন। ধন্যবাদ রেদওয়ান। বাংলাদেশি পর্যটক না থাকা ঈদের আগে বড় ধরনের লোকসানের মুখে কলকাতার ব্যবসায়ীরা। ভাটা পড়েছে তৈরি পোশাক, পরিবহন, হোটেল সহ বিভিন্ন ধরনের ব্যবসায়। ক্ষতি পুষিয়ে উঠতে না পারায় বন্ধ হয়ে গেছে বহু প্রতিষ্ঠান। আর্থিক অসচ্ছলতা দেখা দেয়ায় বিকল্প পেশা খুঁজছেন ব্যবসায়ীরা। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। একসময়ের মিনি বাংলাদেশ খ্যাত কলকাতার নিউ মার্কেট এখন ক্রেতাশূন্য। রমজানের ঠিক এই সময়ে বাংলাদেশিদের আনাগোনায় মুখর থাকত এই বাণিজ্য কেন্দ্র। ঈদ সামনে রেখে কলকাতার এই বাজার জমে ওঠার কথা থাকলেও এবার দেখা মিলছে ভিন্ন চিত্র। নিউ মার্কেট, ধর্মতলা, পার্ক স্ট্রিট সহ প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকার ব্যবসায়ীরা মূলত নির্ভরশীল ছিলেন বাংলাদেশিদের উপরেই। দেশটির ভিসা বন্ধ থাকার সেই আঁচ পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোয়। ঝুঁকির মুখে পরিবহন, হোটেল এবং পোশাক ব্যবসা। ব্যবসা তো আগে ছিল, আর যখন বাংলাদেশি আসতো, এখন আসছে না। পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে,
যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, পর্যটকের অভাবে কলকাতার নিউ মার্কেটে বন্ধ হয়ে গেছে বহু গেস্ট হাউস, হোটেল। কলিন স্ট্রিটে তালা ঝুলছে বহু প্রতিষ্ঠানে, এমনকি বদলে ফেলা হয়েছে প্রতিষ্ঠানের ধরনও। গাড়ির সংখ্যা কমে যাওয়ায় মার্কুইস স্ট্রিটের সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার পরিণত হয়েছে বস্ত্রালয়ে। সেখানে দেখা নেই ক্রেতার। বাংলাদেশি আসছে না, পুরো ব্যাপার ঠাপ আছে, পুরো রোড দেখে লো পুরো ফাঁকা আছে, পুরো হোটেল ফাঁকা আছে। হোটেল ছেড়ে দিয়েছে অনেকে, কিছু কলিনের রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে, খাওয়ার হোটেল, কেননা গেস্ট না থাকলে তারা কোথা থেকে দেবে, কেন সবাই সার্ভাইভ করছে। এমন পরিস্থিতিতে বিকল্প পথে রোজগারের কথা ভাবছেন ব্যবসায়ীরা। অনেকগুলো হোটেল আছে, আর 10টা হোটেল আছে বন্ধ আছে, সামনে কোনাতে আছে, বাঁ দিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, আগে আছে, সবার 10টা হোটেল বন্ধ আছে। গেল বছরের 5 আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই লাফিয়ে লাফিয়ে কমতে থাকে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা। অনিক রহমান, যমুনা নিউজ। প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে অনুশীলন করেছেন হামজা চৌধুরী। ভারত বধের জন্য প্রস্তুত করেছেন নিজেকে। অনুশীলন পর্যবেক্ষণ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশের ফুটবলে ফিরে আসার স্বর্ণযুগ, এমনটাই বিশ্বাস তার। ইউরোপে খেলা ফুটবলার হামজা চৌধুরীর আগমনে এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বাফুফে বসের। শিকড় থেকে এবার শেকড়ের টানে হামজা চৌধুরী। প্রথমবারের মতো নিজ দেশের হয়ে অনুশীলন করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা। বাংলাদেশের হয়ে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করছেন এই তারকা ফুটবলার। যে স্বপ্নের বীজ বুনেছিল লাল সবুজের ফুটবল ভক্তরা, তা রূপ নিল বাস্তবে। বাংলাদেশের অনুশীলনে সবার নজর ছিল হামজার দিকেই। পুরো দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এই পোস্টার বয়। শুরুতে হালকা স্ট্রেচিং, এরপর সবার সঙ্গে করেছেন রানিং। বাংলাদেশে আসার পর থেকে ব্যস্ত সময় কাটালেও বল পায়ে বেশ প্রাণবন্ত দেখা গিয়েছে হামজাকে। চিরচারিত পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডেই ঘাম জড়িয়েছেন সেই ফিল্ডে খেলা এই ফুটবলার। নতুন এক অধ্যায় যুক্ত হলো বাংলাদেশের পাণ্ডুলিপিতে। অনুশীলন দেখতে ভিড় জমায় ভক্তরা। হামজা যোগ দেয় ভারতে উড়াল দেওয়ার আগে পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন করে কোচ হেভিয়ার ক্যাব্রেরা। মূলত ডিফেন্সিভ মিডফিল্ড দিয়ে কেরিয়ার শুরু। 2017 সালে লেস্টারের হয়ে প্রথম নামা হামজার। কখনো কখনো খেলেছেন সেন্ট্রাল মিডে, বর্তমানে সামলাচ্ছেন রাইট ব্যাক। লং পাসের অ্যাকুরেসির বিবেচনায় রাইট ব্যাক পজিশনে অনেকটাই পিছিয়ে থাকবেন হামজা। লেস্টার সিটিতেও এই পজিশনে মানিয়ে নিতে হিমশিম খেতে হয়েছে এই ফুটবলারকে। তবে বল ডিস্ট্রিবিউশনে হামজার জুড়ি নেই। মাঠের নিয়ন্ত্রণ, ফাইনাল থার্ডে বল পৌঁছানো থেকে শুরু করে থ্রুপাস হামজার খেলার বড় শক্তি। সাফল্যের হার বিবেচনায় 61% ট্যাকেল এবং 63% গ্রাউন্ড ডুয়েল আর 47% এরিয়াল ডুয়েল জিতেছেন হামজা। রক্ষণে ভুগতে থাকা বাংলাদেশের জন্য হামজা যে ট্রাম্প কার্ড, সেটা আর বলার অপেক্ষা রাখে না। হামজার আগমনে ফুটবলের স্বর্ণযুগের স্বপ্ন বুনছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আই গেস একটা আশা ছিল অনেকদিন ধরে যে ফুটবল মহলে একটা উল্লাস, জয়াস, হাহাকারি সৃষ্টি করা। আমার মনে হচ্ছে আমরা সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। ভারতে উড়াল দেওয়ার আগে বাংলাদেশের মাটিতে এদিন পুরো দলকে একসাথে পরখ করে দেখার শেষ সুযোগ কাজে লাগিয়েছেন ক্যাব্রেরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। ইংল্যান্ডের সাউদাম্পটন শহরে একটি শপিং সেন্টারের সামনে রাখা ট্রাকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার বিখ্যাত ওয়েস্ট কোয়ে সেন্টারের সামনে হয় এই ঘটনা। হঠাৎ বিস্ফোরণের শপিং সেন্টারের ভেতরে থাকা মানুষদের মাঝে ছড়ায় আতঙ্ক। আগুনের খবর শুনে দ্রুত সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে আনা হয় আগুন, এতে কেউ আহত হয়নি। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।